হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেখানে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির পরীক্ষাতে আসতে পারে এমন হাইলি এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এখনও আমাদের পূর্ববর্তী দুটি পার্ট জিকে 10 কোয়েশ্চেন ইন 10 মিনিটের সিরিজের 1 এবং 2 পার্ট দেখেননি, অবশ্যই এই ক্লাসগুলি দেখে নেবেন, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নগুলি আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পার্ট 3 ক্লাস, তো এখানেও আপনারা আশা করি খুব মনোযোগ সহকারে দেখবেন। তার আগে একটি ইম্পর্ট্যান্ট নোটিস, যেটা হচ্ছে আমাদের আগের ক্লাসগুলিতে একজন আমাদের সাবস্ক্রাইবার্স কমেন্ট করেছিলেন যে লেখাগুলি বুঝতে সমস্যা হচ্ছে, তো এগুলি যদি একটু বড় করে দেওয়া যায় ভালো হবে। আপনাদের জন্যই এই ক্লাসগুলি নিয়ে আসা, তো যদি আপনাদেরই দেখতে অসুবিধা হয় এটা আমাদের পক্ষে খুবই দুঃখজনক একটা ব্যাপার, যে কারণে এই স্লাইডগুলি এখন থেকে এই ধরনের ডিজাইনে আনার প্ল্যান করছি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এই ক্লাসের টেক্সট বলুন বা যে পয়েন্ট আনসারগুলি বলুন এগুলি ক্লিয়ারলি বোঝা যায় কি না। যদি ক্লিয়ারলি বোঝা যায় তবে এখন থেকে ক্লাস এই ফরম্যাটেই হবে, আর যদি বোঝা না যায়, বুঝতে অসুবিধা হয়, সেই কমেন্ট পাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা পরবর্তী ক্লাস থেকে অন্যরকম স্টাইল অ্যাপ্লাই করার চেষ্টা করব, যেটার ভিজিবিলিটি আরও বেশি হবে। তো চলুন আমাদের প্রথম প্রশ্নের দিকে আমরা মুভ করি। আমাদের প্রথম প্রশ্ন, ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? এখানে তিনটি অপশন রয়েছে। অপশন নাম্বার এ শচীন্দ্র লাল সিং, অপশন নাম্বার বি হচ্ছে নৃপেন চক্রবর্তী এবং অপশন নাম্বার সি মানিক সরকার। এখান থেকে তিনটি অপশন থেকে যে কারেক্ট আনসার, সেই কারেক্ট আনসারটা কী হবে? যারা চুজ করেছেন অপশন নাম্বার এ শচীন্দ্র লাল সিংহ, একদম সঠিক উত্তর। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার ছিলেন শচীন্দ্র লাল সিংহ। তারপরে আমরা পরবর্তী প্রশ্নের দিকে যদি এগিয়ে যাই, এখানে আছে রুদ্রসাগর হ্রদ ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? ইন উইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা ইজ রুদ্রসাগর লেক লোকেটেড? অপশন নাম্বার এ ওয়েস্ট ত্রিপুরা, অপশন নাম্বার বি সিপাহীজলা এবং অপশন নাম্বার সি ধালাই, অপশন নাম্বার ডি গোমতী। এখানে চারটি ডিস্ট্রিক্ট নেম দেওয়া আছে অপশানে, আর এখান থেকে চুজ করতে লাগবে যে রুদ্রসাগর হ্রদ ত্রিপুরার কোন জেলায় অবস্থিত। তো যারা সিলেক্ট করেছেন অপশান নাম্বার বি সিপাহীজলা, একদম সঠিক উত্তর। রুদ্রসাগর লেকটি সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যেই লোকেটেড। নেক্সট প্রশ্নের দিকে যদি যাই, একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রিসেন্ট এই ইভেন্টটা গেছে এবং রিসেন্ট বিভিন্ন ইভেন্ট কিন্তু পরীক্ষার প্রশ্নে আসার চান্সেস বেশি থাকে। এখানে প্রশ্নটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে, আপনারা একটু ভালো মনোযোগ সহকারে দেখবেন যে কেয়ার পূজা ত্রিপুরার কোন ধরনের উৎসব? কেয়ার পূজা ইন ত্রিপুরা ইজ উইচ টাইপ অফ ফেস্টিভ্যাল? অপশন নাম্বার এ ট্রেডিশনাল রয়্যাল ফেস্টিভ্যাল বা ত্রিপুরার ঐতিহ্যবাহী রাজকীয় পূজা। অপশন নাম্বার বি হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল, যেটা ফসল কাটার উৎসব হিসাবেও পরিচিত। অপশন নাম্বার সি হচ্ছে কোনো রিভার ফেস্টিভ্যাল কিনা, নদী সংক্রান্ত কোনো উৎসব কিনা। আর অপশন নাম্বার ডি হচ্ছে এটা কি কোনো বসন্ত উৎসব নাকি যে স্প্রিং ফেস্টিভ্যাল আমরা যাকে বলি, এগুলি কিনা। তো এই চারটা অপশন থেকে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার এ ট্রেডিশনাল রয়্যাল ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা। এটা কোন কমিউনিটির উৎসব এবং কোন তারিখে হয়, কী ডেটে হয়, সেটা আপনারা একবার কমেন্ট বক্সে লিখবেন, দেখব যে কে কে এখানে কমেন্ট করছেন। অবশ্য আগের যে ক্লাসগুলি আমরা দেখেছি কমেন্টের নাম্বারস খুবই কম, সো এই ভিডিওগুলি আপনাদের জন্য আমরা খুব পরিশ্রম করে তৈরি করি। আপনাদের কি আদৌ এগুলি কোনো কাজে আসছে নাকি আসছে না, এর ইম্পর্ট্যান্স আপনাদের কাছে কতটুকু সেটা বুঝতে পারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ইম্পর্ট্যান্ট না হয় এগুলি আপনাদের জন্য, তবে আমরা আর এই সিরিজটাকে কন্টিনিউ করব না, এখানেই লাস্ট ভিডিও দিয়ে সিরিজটাকে শেষ করব। তো লাইক, কমেন্ট এগুলি করার মাধ্যমেই, এই রেসপন্সগুলির মাধ্যমেই আপনারা কিন্তু আমাদের বুঝাতে পারেন যে ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কি না। আশা করি এই ভিডিওটিতে যথেষ্ট রেসপন্স পাওয়া যাবে। লাইক কমেন্ট করে জানাবেন যে এগুলি উপকারী হচ্ছে কি না। যদি উপকারী না হয় এগুলি কন্টিনিউ করে বা পরিশ্রম করে ক্লাস তৈরি করার কোনো মানে হয় না, আমরা এখানেই এই সিরিজটাকে স্টপ করে দেব। নেক্সট প্রশ্নে যাই। ত্রিপুরার কোন রাজবংশের শাসন সবচেয়ে দীর্ঘ ছিল? উইচ ডাইনেস্টি রুল ত্রিপুরা ফর দ্য লংগেস্ট পিরিয়ড? অপশন নাম্বার এ রয়েছে মাণিক্য রাজবংশ, অপশন নাম্বার বি আছে পাল রাজবংশ,
আর অপশন নাম্বার সি আছে সেন রাজবংশ, অপশন নাম্বার ডি রয়েছে মৌর্য রাজবংশ। এখানে যে 4টি অপশন রয়েছে এর মধ্যে থেকে চুজ করতে লাগবে কোন রাজবংশের শাসন ত্রিপুরায় সবচেয়ে দীর্ঘ সময় ছিল। সো আমরা সবাই জানি অপশন নাম্বার এ এখানে সঠিক উত্তর হবে। মাণিক্য রাজবংশ ত্রিপুরায় সবথেকে দীর্ঘ সময় শাসন করেছিল। তারপরে আছে অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 25, যেখানে আছে কোন নদীটি বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশ করেছে। আমরা অনেক স্টাডি করেছি কোন কোন নদী ত্রিপুরা থেকে বয়ে গিয়ে বাংলাদেশে বিভিন্ন নদীতে মিলিত হয়েছে, কিন্তু এখানের প্রশ্নটা হচ্ছে কোন নদী যেটা বাংলাদেশ থেকে প্রবেশ করেছে। তো এখানে অপশন নাম্বার এ আছে গোমতী, অপশন নাম্বার বি আছে হাওড়া, অপশন নাম্বার সি ফেনী, আর অপশন নাম্বার ডি মুহুরী নদী। তো যারা সঠিক উত্তর চুজ করছেন যে অপশন নাম্বার ডি, তাদের অনেক অনেক কংগ্রেচুলেশনস, আপনারা সঠিক উত্তরটি চুজ করেছেন। আর যাদের একটু অসুবিধা হয়েছে কোনো ব্যাপার না, এখন আমরা ক্লাসগুলি নিয়ে এসেছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করার জন্য, যাতে পরীক্ষা হলে গিয়ে আপনারা সঠিক উত্তর মার্ক করতে পারেন, সেটা ইম্পর্ট্যান্ট এবং সেটাতে হেল্প করার জন্যই কিন্তু এই ক্লাসগুলি। তো এখানে অপশন নাম্বার ডি মুহুরী নদী সঠিক উত্তর, তবে কিছু কিছু পয়েন্ট আমরা বাকি নদীগুলির ক্ষেত্রেও মেনশন করে রাখি। এই যে গোমতী নদীর উৎপত্তিস্থল কোথায়? ডুম্বুর হ্রদ এলাকার রাইমা ও শর্মা নদীর মিলনে তৈরি এটা যে গোমতী নদী। এবং এখানে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জলবিদ্যুৎ কেন্দ্র যেটাকে আমরা বলি ডুম্বুর, সেটাও এখানেই আছে। আর হাওড়া নদী যেটা বড়মুড়া পাহাড় শ্রেণী থেকে উৎপত্তি এবং এটা ত্রিপুরা রাজধানী আগরতলা হয়েই কিন্তু বয়ে গেছে। আর যে ফেনী নদী সেটা দক্ষিণ ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন এবং সাব্রুম মহকুমার যে ভারত বাংলাদেশের যে বর্ডার, সেটা বর্ডার হয়েই কিন্তু এটা একটা ন্যাচারাল বর্ডার ক্রিয়েট করেছে, একটা প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে, আমরা সবাই হয়তো নাম শুনেছি মৈত্রী সেতু, যারা এখনও শুনেননি তাদের জন্য বলছি, মৈত্রী সেতু হচ্ছে সাব্রুমের একটি ব্রিজ যেটা ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, লাইক ইন্ডিয়া এবং বাংলাদেশকে একসাথে কানেক্ট করে এই মৈত্রী সেতু। এবং এই মৈত্রী সেতুটিও কিন্তু যে ফেনী নদীর উপরেই রয়েছে। এটা একটা বাণিজ্যিক কেন্দ্র যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড করবে। আপনারা যদি কোনো সময় সাউথ ত্রিপুরার দিকে যান তবে একবার ঘুরে আসতে পারেন। এটা একটা, এখন অনেকেই যায়, ভিজিট করে আসে, দেখে আসে, আপনারা দেখে আসতে পারেন। এখানে কি রয়েছে? অপশন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 26-এ কী আছে যে অশোক অষ্টমীর মেলা ত্রিপুরার কোন স্থানে হয়? ওয়ার ইজ দ্য ট্রেডিশনাল অশোক অষ্টমী মেলা হেল্ড ইন ত্রিপুরা? সো অপশন নাম্বার এ রয়েছে অমরপুর, অপশন নাম্বার বি আছে ঊনকোটি, অপশন নাম্বার সি আছে উদয়পুর, আর অপশন নাম্বার ডি আছে কৈলাসহর। এখানে সঠিক উত্তরটা বাছাই করতে লাগবে। যারা এটার ব্যাপারে জানেন অশোক অষ্টমীর মেলার সম্বন্ধে তাদের তো অসুবিধা হবে না, আর যারা জানেন না তাদের কাছে হয়তো নামটা নতুন অনেকের কাছেই লাগতে পারে। তো আমরা শেয়ার করে দিচ্ছি যে অপশন নাম্বার বি ঊনকোটির মধ্যে এই অশোক অষ্টমীর মেলাটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। আমাদের নেক্সট কোয়েশ্চেনে আছে যে কোয়েশ্চেন নাম্বার 27, ত্রিপুরার বর্তমান বিধানসভার স্পিকারকে? হু ইজ দ্য কারেন্ট স্পিকার অফ দ্য ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি? এখানে অপশন নাম্বার এ আছে বিশ্ববন্ধু সেন, অপশন নাম্বার বিতে রয়েছেন রতনলাল নাথ, অপশন নাম্বার সি জিষ্ণুদেব বর্মন। সরি, বাংলাতে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটার জন্য খুবই দুঃখিত। ইন্টেনশনালি এটা হয়নি, আনইন্টেনশনালি টাইপিং মিস্টেক, বাট ইংলিশে ঠিক আছে স্পেলিংটা। আর অপশন নাম্বার ডিতে রয়েছেন মানিক সাহা। তো সঠিক উত্তরটা কী হবে? বর্তমান ত্রিপুরা বিধানসভার স্পিকারকে অপশন নাম্বার এ যে বিশ্ববন্ধু সেন, উনি কিন্তু 11th স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিলেন, যিনি মার্চ 2023 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। তারপর ডিসেম্বর 26, 2025-এ ওনার মারা যাওয়ার পরে যে দায়িত্ব নেন উনি হচ্ছেন রামপদ জমাতিয়া, যিনি বর্তমান স্পিকার। উনি জয়েন করেন মার্চ 18, 2026। এই যে ডেটা, এই যে কোয়েশ্চেন অপশনগুলি দেওয়া, এটা 2025 থেকে এখানে চলে এসছে, কারণ প্রিভিয়াসলি কোয়েশ্চেনগুলি যখন এক্সামে আসতো তখন এই অপশনগুলির সাথেই আসতো। তবে লেটেস্ট ইনফরমেশনটা আমরা কিন্তু আপনার সাথে শেয়ার করে দিলাম। লেটেস্ট এখন হবে রামপদ জমাতিয়া,
যেটা এখানে মেনশন নেই অপশনে, আপনারা নোট করে রাখবেন। এবং যে ডেপুটি স্পিকার, বর্তমানে ডেপুটি স্পিকার হচ্ছে রামপ্রসাদ পাল। ঠিক আছে, তো আমাদের প্রিভিয়াস যে ছিলেন লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার, উনি 11th স্পিকার ছিলেন, বর্তমানে 12th স্পিকার রয়েছেন। আর উনি মারা যান ডিসেম্বর 26, 2025 অ্যাট দ্য এজ অফ 72। ঠিক আছে, মেডিকেল ট্রিটমেন্ট চলাকালীন বেঙ্গালুরুতে উনি মারা যান। এবং উনি 4 টাইম এমএলএ ছিলেন, যা ধর্মনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। ঠিক আছে, নর্থ ত্রিপুরার। তো আমরা নেক্সট যাই, যে কি প্রশ্ন রয়েছে আমরা দেখব। 28 নম্বরে কি আছে? 28 নম্বরে আছে, কোন অভয়ারণ্যটি ক্লাউডেড লেপার্ডের জন্য বিখ্যাত? তো উইচ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইন ত্রিপুরা ইজ ফেমাস ফর ক্লাউডেড লেপার্ড? অপশন নাম্বার এ সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অপশন নাম্বার বি তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এবং অপশন নাম্বার সি রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। যারা সিপাহীজলা অভয়ারণ্য জানেন তাদেরকে কংগ্রেচুলেশনস, এটা সঠিক উত্তর। আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, আমাদের ত্রিপুরার যে সিপাহীজলা অভয়ারণ্য বা সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেটা কিন্তু ক্লাউডেড লেপার্ডের জন্য বিখ্যাত। এই ক্লাউডেড লেপার্ড দেখতে কীরকম, এখানে একটি ছবি রয়েছে স্ক্রিনে, আপনারা দেখতে পারেন। নেক্সট, এখানে আমরা 29 এবং কোয়েশ্চেন নাম্বার 30 একসাথে কম্বাইন করে দিয়েছি। যেখানে প্রথম যে 29টা লেখা আছে প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা, বা ত্রিপুরার যে রাজ্য ভাষা সেটা কি। এখানে অপশন নাম্বার এ আছে বাংলা ও ককবরক, অপশন নাম্বার বি আছে শুধুমাত্র ইংরেজি। তো এখানে যে সঠিক উত্তর সেটা কি হবে? বাংলা ও ককবরক। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 30তে কি আছে, যে ত্রিপুরার সাথে কোন ভারতীয় রাজ্যের সীমানা নেই? উইচ ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার এ বর্ডার উইথ ত্রিপুরা? অপশনে আছে আসাম, মিজোরাম, মেঘালয়, বা উপরের কোনোটিই নয়। এখানে যদি প্রশ্ন থাকতো যে কোন কোন রাজ্য ত্রিপুরার সাথে বর্ডার শেয়ার করে, তবে এটার আনসার অন্যরকম হতো, অপশন এ বি। কিন্তু এখানে যেহেতু বলছে যে কোন রাজ্যের সীমানা নেই, তবে এখানে সঠিক উত্তরটা কী হবে? মেঘালয়। মেঘালয় রাজ্যের ত্রিপুরা রাজ্যের সাথে কোনো ধরনের বর্ডার শেয়ারিং নেই। সো আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখেছেন। তারপরে বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করুন এই ধরনের আপডেটস পেতে। তাছাড়া ভিডিওটিকে লাইক করবেন, একদম যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন, যাতে আমরা বুঝতে পারি যে এই ক্লাসটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে। এবং এই ছোট ছোট বিষয় কিন্তু আমাদেরকে মোটিভেট করবেন নেক্সট টাইম আপনাদের জন্য এই ধরনের আরও ক্লাস নিয়ে আসার জন্য, বা আরও নতুন কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যেগুলি আপনাদের জন্য ফ্রুটফুল হবে, হেল্পফুল হবে। সো আর বেশি কিছু না বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং বেস্ট অফ লাক। আপনাদের আগামী দিনে যে স্বপ্ন রয়েছে, যে এক্সাম প্রিপারেশন রয়েছে, সেটা আপনাদের সফল হোক সেই স্বপ্ন।